আপ, শুরুতেই একবার কল্পনা করা যাক এমন একটা দৃশ্য, একজন তরুণ যে সারা জীবন বিদেশে পড়াশোনা করেছে, রাজনীতির আ ক খ যার জানা নেই, আচ্ছা। সে সদ্য দেশে ফিরেছে। আর ফিরেই একেবারে হঠাৎ করেই সে একটা আস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেল। বাপরে, মানে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া একেবারে মুখ্যমন্ত্রী। একদম তাই। আর শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিনেই সে রাস্তায় নেমে যদি ট্রাফিক সিগন্যাল ভাঙার জরিমানা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় ২৫,০০০ টাকা করে দেয়। ২৫,০০০? এটা তো চারপাশে চরম বিশৃঙ্খলার মাঝে হঠাৎ নেমে আসা এক অপ্রত্যাশিত কঠোরতা। ঠিক তাই। আর আজ আমরা এই চমকপ্রদ কাহিনী গভর্নর সাব নামক এই গল্পের রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক মহাবিশ্বে একটা ডিপ ডাইভ দিতে যাচ্ছি। আমাদের হাতে থাকা সূত্রগুলোর ওপর ভিত্তি করে আমরা এই কাহিনীর একেবারে গভীরে যাব। এর পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট, সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতি আর একজন সাধারণ যুবকের রাতারাতি পুরো সিস্টেম বদলে দেওয়ার যে অবিশ্বাস্য যাত্রা, সেটাই বিশ্লেষণ করা আমাদের আজকের লক্ষ্য। একদম। তাহলে আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি ভরত নামের এই তরুণকে। সে লন্ডনে পড়াশোনা করছিল। রাইট। তার বাবা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি হঠাৎ করেই মারা যান। ভরত দেশে ফিরে আসে শুধুমাত্র তার বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য। কিন্তু দলের সিনিয়র নেতা বর্ধারাজু তখন একটা অদ্ভুত চাল চালেন। হ্যাঁ, বর্ধারাজু রাজনৈতিক দলের অস্তিত্ব টিকিয়ে রাখার দোহাই দিয়ে ভরতকে আক্ষরিক অর্থে বাধ্য করেন মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে। তার যুক্তিটা ছিল বেশ অদ্ভুত। তার মতে, ভরতের বাবার মৃত্যুর পর দলে ভাঙন ধরতে পারে। মানে ভরতের মতো একজন অনভিজ্ঞ মুখ, যাকে সবাই বাবার প্রতি আবেগের বশে মেনে নেবে, সেই পারে দলকে এক রাখতে। বিষয়টা অনেকটা এমন। ঠিক। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ভরতের অনীহা। সে কোনোভাবেই এই ক্ষমতা চায়নি। সে বারবার বলছে সে রাজনীতি পছন্দ করে না, এখানকার কোনো নিয়মকানুন তার জানা নেই। কিন্তু যখন তাকে বাধ্য হয়ে শপথ নিতেই হয়, তখন সে সেই শপথ বাক্যের প্রতিটি শব্দ, বিশেষ করে সততা এবং দায়িত্ববোধের জায়গাটা অত্যন্ত গভীরভাবে নিজের ভেতর ধারণ করে। আর দলের নেতারা তো ভেবেছিল ভরত হবে তাদের হাতের পুতুল। একদম তাই। কিন্তু এই অনভিজ্ঞতাই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। কারণ তার মধ্যে কোনো প্রথাগত রাজনৈতিক পিছুটান বা বাধ্যবাধকতা ছিল না, তার কোনো ভোট ব্যাংক বাঁচানোর তাগিদও ছিল না। আর ঠিক এই জায়গাটাতেই গল্পটা দারুণ একটা মোড় নেয়। ভরত কোনো সাধারণ রাজনীতিকের মতো আচরণ করে না। চিফ সেক্রেটারি শ্রীবাস্তব এবং ট্রাফিক কমিশনারের সাথে তার প্রথম মিটিংয়ের দৃশ্যটা এক কথায় অসাধারণ। হ্যাঁ, সে প্রথমেই লক্ষ্য করে রাস্তায় মানুষের শৃঙ্খলের চরম অভাব। একদম। আর সাথে সাথেই সে কঠোর নিয়ম জারি করে। সিগন্যাল ভাঙলে জরিমানা ১,০০০ থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা, দ্রুতগতিতে গাড়ি চালালে ২০,০০০ টাকা। আর গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে একেবারে ২৫,০০০ টাকা। হ্যাঁ, তার সোজা যুক্তি হল সমাজের মানুষের মধ্যে ভয় থাকা প্রয়োজন। ভয় থাকলেই মানুষের ভেতরে দায়িত্ববোধ জন্মায়। ভরতের এই পদক্ষেপটি আসলে একটা গভীর মনস্তাত্ত্বিক কৌশল। সে বলছে, আমরা তো জঙ্গলে বাস করি না, আমরা একটা সভ্য সমাজে বাস করি। রাইট। সে পরিষ্কার বুঝিয়ে দেয় যে আইন অমান্য করার পরিণতি সম্পর্কে ভয় অনুভব করাটা একটা সুস্থ সমাজের জন্য খুব জরুরি। সে আসলে বিদেশের রাস্তার শৃঙ্খলার সাথে নিজ দেশের বিশৃঙ্খলার একটা সরাসরি তুলনা টানছে এখানে। কিন্তু একটু দাঁড়ান, এখানেই আমার একটা বড় খটকা লাগছে। বিরোধী দলের নেতা শ্রীপতি রাও বিধানসভায় ঠিক এই প্রশ্নটাই তুলেছেন। কি প্রশ্ন? একজন সাধারণ মানুষ, ধরুন একজন ডেলিভারি ম্যান বা একজন সাধারণ চাকরিজীবী, যার মাসিক বেতন হয়তো ২০,০০০ টাকারও কম, তার উপর যদি ২৫,০০০ টাকার জরিমানা চাপিয়ে দেওয়া হয়, তবে সেটা কি খুব বেশি নির্মম হয়ে যাচ্ছে না? এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, তাই না? যদি সেই মানুষটার আয়ের উৎসই বন্ধ হয়ে যায়, তবে তার পরিবার খাবে কি? সাধারণ মানুষের উপর এই হঠাৎ চাপিয়ে দেওয়া ধ্বংসাত্মক নিয়ম কি কোনোভাবে সমর্থনযোগ্য হতে পারে? প্রথম দেখায় এটাটি অত্যন্ত নির্মম মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু আমরা যদি ভারতের উত্তরের গভীরে যাই এবং এর পেছনের মেকানিজমটা বোঝার চেষ্টা করি, তবে লজিকটা পরিষ্কার হবে। আচ্ছা, সেটা কিভাবে? ভরত বিধানসভায় দাঁড়িয়ে খুব শান্তভাবে বলে, যদি মানুষ ট্রাফিক নিয়ম ঠিকমতো মেনে চলে, তবে তাদের ১ পয়সাও জরিমানা দিতে হবে না। এই জরিমানার টাকাটা কোনো ট্যাক্স নয় যে সবাইকে দিতেই হবে। পয়েন্ট আছে।
জরিমানার অঙ্ক যখন মানুষের মাসিক বেতনের চেয়েও বেশি হয়ে যায় তখন সেটা আর কেবল আইন ভাঙার সাধারণ শাস্তি থাকে না, সেটা হয়ে দাঁড়ায় একটা মনস্তাত্ত্বিক প্রতিরোধক, যাকে আমরা ডিটরেন্ট বলি। মানুষ তখন আইন ভাঙার কথা স্বপ্নেও ভাবতে ভয় পায়। হ্যাঁ, গল্পের একটা জায়গায় দারুণ একটা উদাহরণও আছে। একজন লোক ভুল রুটে বাইক চালানোর জন্য পুলিশের কাছে ধরা পড়ে এবং তাকে 25,000 টাকা জরিমানা করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই দৃশ্যটা। লোকটার বাবা তাকে অনেক কষ্টে নতুন বাইক কিনে দিয়েছিল, আর সেই বাইক বিক্রি করেই তাকে জরিমানা দিতে হয়। এরপর থেকে শহরের সবাই ভয়ে সিটি বাস বা মেট্রোতে যাতায়াত শুরু করে। মানে এই চরম ভীতিটা আসলে জাদুর মতো কাজ করেছে। একদম। কিন্তু ভয় দিয়ে তো আর সবকিছু সমাধান হয় না। ভয় হয়তো রাস্তার শৃঙ্খলা ফেরাতে পারে, কিন্তু সিস্টেমের গভীরে থাকা দারিদ্র্য বা বৈষম্য তো আর ভয় দিয়ে দূর করা যায় না। একদম ঠিক কথা। আর ঠিক এই উপলব্ধি থেকেই ভরত হাত দেয় আমাদের সমাজের আরও দুটো মৌলিক জায়গায়, শিক্ষা এবং গ্রামীণ সম্মতায়ন। এই পর্যায়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে ভরত কেবল উপরিকাঠামো নয়, বরং সিস্টেমের একেবারে শেকড়ে হাত দিচ্ছে। সে বুঝতে পেরেছে যে আসল পরিবর্তন আনতে হলে কাঠামোগত সংস্কার প্রয়োজন। শিক্ষা খাতের অবস্থা দেখে ভরত রীতিমতো অবাক হয়ে যায়। মানে আমরা দেখতে পাই প্রাইভেট স্কুলগুলো, যেমন পিবি হাই স্কুল, পড়াশোনাকে রীতিমতো একটা লাভজনক ব্যবসায় পরিণত করেছে। হ্যাঁ, ৫ম শ্রেণীর ছাত্রের বেতন ১ লাখ টাকা ভাবা যায়। আর ১০ম শ্রেণীর ফি ৩ লাখ টাকা। ভরতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। সে যখন জানতে পারে এই স্কুলটি খোদ তারই ক্যাবিনেটের এক মন্ত্রীর, সে বিন্দু পরিমাণ ছাড় দেয় না। সে সোজা সরকারি স্কুলগুলোতে ইংলিশ মিডিয়াম চালু করার নির্দেশ দেয়। এর পেছনের কারণটা কিন্তু দারুণ। কীরকম? ভরত প্রাইভেট স্কুলগুলো জোর করে বন্ধ করে দিচ্ছে না, বরং সে সরকারি স্কুলের মান এতটা উন্নত করার সিদ্ধান্ত নেয় যাতে মানুষ বাধ্য হয়ে আর প্রাইভেট স্কুলে না যায়। সে আসলে দুর্নীতির ডিমান্ড বা চাহিদার জায়গাটাতেই আঘাত করছে। রাইট। সরকারি স্কুল ভালো হলে কেউ আর ৩ লাখ টাকা দিয়ে সন্তানকে প্রাইভেট স্কুলে পড়াবে না। একদম। কিন্তু এর চেয়েও বড় যে যুগান্তকারী সিদ্ধান্তটা সে নেয়, সেটা হলো গ্রামীণ উন্নয়ন নিয়ে। রাজ্যের ২৩,০০০ গ্রামের প্রত্যেকটিকে তাদের নিজস্ব সমস্যা সমাধানের জন্য সরাসরি ৫ কোটি টাকা করে বাজেট বরাদ্দ করে দেয়। যেটাকে সেলফ গভর্নেন্স বা স্বশাসন বলা হচ্ছে। হ্যাঁ, এই সিদ্ধান্তটি আসলে ভরতের একটা মাস্টার স্ট্রোক। আমাদের বুঝতে হবে আমলাতান্ত্রিক জটিলতা কিভাবে কাজ করে। গ্রামের সাধারণ মানুষকে একটা ছোট রাস্তা, একটা কালভার্ট বা শ্মশানঘাটের অনুমোদনের জন্য পঞ্চায়েত থেকে শুরু করে শহরের এমএলএদের কাছে মাসের পর মাস ঘুরতে হয়। বছরের পর বছরও লেগে যায় অনেক সময়। ঠিক। ভরত ক্ষমতার এই কেন্দ্রীভূত রূপটাকে ভেঙে দেয়। সে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে। বলছে গ্রামের মানুষ তাদের সমস্যার সবচেয়ে ভালো বোঝে, তাই সমাধানের দায়িত্ব এবং অর্থ সরাসরি তাদের হাতেই থাকা উচিত। আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে বিপজ্জনকও হয়ে ওঠে। কেন বিপজ্জনক মনে হচ্ছে? কারণ এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য একটা বিশাল আশীর্বাদ হলেও রাজনীতিকদের জন্য এটি একটা মৃত্যুদণ্ডের মতো। আমরা দেখতে পাই নেতারা নিজেদের মধ্যে বলাবলি করছে যে মানুষ যদি নিজেরাই নিজেদের রাস্তা বানায়, নিজেদের সমস্যা নিজেরাই মেটায়, তবে নেতাদের আর কে সম্মান করবে? একদম। আমার প্রশ্ন হলো, সরাসরি গ্রামে এজুদের টাকা পাঠিয়ে দিলে কি স্থানীয় নেতা বা মধ্যস্বত্বভোগীদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে না? তারা তো এই ফান্ডের টাকার উপরই বেঁচে থাকে। এতে কি সিস্টেমের ভেতর থেকে একটা বিশাল বিদ্রোহের আশঙ্কা তৈরি হয় না? একদম ঠিক ধরেছেন। যদি আমরা বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সংযোগ স্থাপন করি, তাহলে বুঝতে পারব কেন রাজনীতিকরা এই সিদ্ধান্তকে এত বেশি ভয় পায়। আমাদের প্রথাগত রাজনীতি মূলত ওই সেভিয়ার বা ত্রাণকর্তা মডেলের ওপর দাঁড়িয়ে থাকে। নেতারা চান মানুষ তাদের কাছে হাত পাতুক, রাস্তা বা স্কুলের জন্য তাদের ওপর নির্ভরশীল থাকুক। নেতারা ফান্ড আটকে রাখে নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য। আর ভরত ঠিক সেখানে আঘাতটা করল। হ্যাঁ, ভরত যখন প্রতিটি গ্রামকে ৫ কোটি টাকা দিয়ে সরাসরি নিজেদের সমস্যা সমাধানের ক্ষমতা দিয়ে দিচ্ছে, তখন মানুষ স্বাবলম্বী হয়ে যাচ্ছে। ভরতের এই সিদ্ধান্ত প্রথাগত রাজনীতির খাদ্য শৃঙ্খল বা ফুড চেনের মূলে কুঠারাঘাত করে। মানে মাঝখানের নেতারা তো না খেয়ে মারা পড়বে। ঠিক তাই। এতে নেতাদের ক্ষমতা, দাপট এবং দুর্নীতির পথ সবগুলো একসাথে বন্ধ হয়ে যায়। আর ঠিক এই কারণে সিস্টেমের ভেতর থেকে মারাত্মক প্রতিরোধের জন্ম হয়। আর সিস্টেম তো কখনোই এত সহজে হার মানে না।
আমরা দেখি দুর্নীতির এক বিশাল এবং নোংরা প্রত্যাঘাত। বিরোধী দলের নেতা কৃষ্ণমূর্তির ছেলে মনোহরের বিরুদ্ধে ৮০০ কোটি টাকার এক বিশাল জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠে। বাপরে, ৮০০ কোটি! হ্যাঁ, ভরত অত্যন্ত সাহসিকতার সাথে অরবিন্দ কুমার নামের এক সিবিসিআইডি অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়। কিন্তু সিস্টেম এতই শক্তিশালী এবং শেকড় এত গভীরে যে তারা অফিসারদের পরিবারকে ভয় দেখিয়ে মনোহরকে ক্লিনচিট পাইয়ে দেয়। এই জায়গাটা সত্যিই হতাশাজনক। শুধু তাই নয়, এই ৮০০ কোটি টাকার হিসাব গায়েব করে দেওয়ার পর ভেতরের শত্রুরা ভরতের বিরুদ্ধে এমন একটা অস্ত্র ব্যবহার করে যা অত্যন্ত ঘৃণ্য। তারা ভরতের ব্যক্তিগত জীবন নিয়ে এক চরম নোংরা খেলা শুরু করে। রাজনীতিতে এটা খুব পরিচিত এবং ক্লাসিক একটা চাল। যখন আপনি কাউকে তার কাজ বা যুক্তিতে হারাতে পারবেন না, তখন তার চরিত্র নিয়ে আক্রমণ করুন, যাকে আমরা ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলি। একদম। বৈষ্ণবী নামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে ভরতের পরিচয় হয়। বৈষ্ণবের বাবা একজন হেড কনস্টেবল, আর এই নির্দোষ সম্পর্ককে কেন্দ্র করে মিডিয়া এবং বিরোধী পক্ষ চরম মিথ্যাচার ছড়ায়। হ্যাঁ, চারিদিকে রটানো হয় যে ভরত ক্ষমতার অপব্যবহার করে তার প্রেমিকাকে অফিসে চাকরি দিয়েছে। আমার কাছে এই বিষয়টা অনেকটা জাদুকরের ট্রিকের মতো মনে হয়েছে। জাদুকরের ট্রিক মানে কি রকম? মানে ধরুন, জাদুকর যেমন দর্শকদের তার ডান হাতের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে, যাতে কেউ খেয়াল না করে যে তার বাঁ হাত দিয়ে সে কি চুরি করছে, ঠিক তেমনি মিডিয়া সাধারণ মানুষকে ভরতের ব্যক্তিগত জীবনের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করল। আচ্ছা, যাতে ৮০০ কোটি টাকার দুর্নীতি থেকে সবার চোখ সরে যায়। দারুণ উপমা, তাই না? কিন্তু আমার একটা প্রশ্ন আছে। একজন নেতার কাঠামোগত উন্নয়নমূলক কাজের চেয়ে তার ব্যক্তিগত জীবনের গসিপ বা রটনা কেন মানুষের কাছে এত বেশি মুখরোচক হয়? আপনার জাদুঘরের উপমাটা কিন্তু একদম নিখুঁত। মিডিয়া এবং স্বার্থান্বেষী মহল ঠিক মানুষের এই মনস্তত্ত্ব নিয়েই খেলে। তারা খুব ভালো করেই জানে যে কাঠামোগত সংস্কার, শিক্ষা খাতের উন্নয়ন বা বাজেটের হিসাব নিকাশ এগুলো সাধারণ মানুষের কাছে অনেক সময় একঘেয়ে বা জটিল মনে হতে পারে, বোরিং মনে হতে পারে অনেকের কাছে। ঠিক। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি খুব সহজেই মানুষের আবেগ এবং মনোযোগ আকর্ষণ করে। টিআরপি বাণিজ্যের জন্য এটা সবচেয়ে সহজ রসদ। ভরতের মতো একজন সৎ নেতা, যাকে কোনো দুর্নীতির অভিযোগে ফাঁসানো যাচ্ছে না, তাকে আটকাতে তার ব্যক্তিগত জীবনকে হাতিয়ার করা হয়। মানুষের মানসিক দুর্বলতাকে পুঁজি করেই তারা ভরতের কাঠামোগত সংস্কারের দিক থেকে মনোযোগ সরিয়ে দেয়। একদম তাই। আর মিডিয়ার এই নির্লজ্জ টিআরপি বাণিজ্যে বিরক্ত, অপমানিত ও প্রচণ্ড হতাশ হয়ে ভরত মাত্র ৮ মাস ১৩ দিন দায়িত্ব পালনের পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়। মাত্র ৮ মাস ১৩ দিন? হ্যাঁ, ইস্তফা দেওয়ার সময় ভরত যে প্রেস কনফারেন্সটি করে তা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। সে মিডিয়াকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে বলে যে উৎসাহ এবং এনার্জি নিয়ে তারা তার ব্যক্তিগত জীবন ঘাঁটছে, সেই একই উৎসাহ যদি তারা মনোহরের ৮০০ কোটি টাকার দুর্নীতি খোঁজার পেছনে লাগাতো, তবে সমাজের অনেক বড় উপকার হতো। কথাটা কিন্তু খুব সত্যি। এরপর ভরতের পদ্মাদিগের পর সেই সিনিয়র নেতা বর্ধারাজু, যিনি ভরতকে জোর করে ক্ষমতায় এনেছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। কিন্তু এরপরই গল্পে বেরিয়ে আসে এক ভয়াবহ এবং অন্ধকার সত্য। এবং এই সত্যটি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এটি শুধু রাজনৈতিক দ্বন্দ্বের গণ্ডি পেরিয়ে একটি গভীর ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার রূপ নেয়। হ্যাঁ, মিরার নামের একজন আন্ডারগ্রাউন্ড ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, যে কিনা প্রাণ ভয়ে উড়িষ্যার এক প্রত্যন্ত গ্রামে লুকিয়েছিল, তার কাছ থেকে ভরত আসল সত্যটা জানতে পারে। ভরত জানতে পারে যে বিরোধী দলের মনোহরের সাথে খোদ তাদের দলের বর্ধারাজুর অবৈধ পার্টনারশিপ ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, ভরতের বাবার মৃত্যুর জন্য এই বর্ধারাজুই দায়ী। বাপরে! হ্যাঁ, চিকিৎসকের সাথে হাত মিলিয়ে বর্ধারাজু ভরতের বাবাকে ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেওয়া ওষুধ মানে স্লো পয়জন দিয়ে হত্যা করেছিল। কারণ ভরতের বাবা তাদের এই দুর্নীতির কথা জেনে ফেলেছিলেন। এই জায়গাটা সত্যি খুব ডার্ক। সবশেষে আমরা দেখি ভরত ফিরে আসে, গুন্ডাদের দমন করে এবং বর্ধারাজুর মুখোমুখি হয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় শপথ গ্রহণ করে। এই বিষয়টা সত্যি অবিশ্বাস্য। মানে গল্পটা একটা পলিটিক্যাল ড্রামা থেকে একেবারে শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। একদম শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, ঠিক বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে,
পিতার সমতুল্য একজন মানুষকে মানে বাবার ৪০ বছরের পুরনো বন্ধুকে এভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া এবং শাস্তির আওতায় আনা কি প্রমাণ করে যে ভরত অবশেষে রাজনীতির নির্মম খেলাটা শিখে গেছে? সেও কি বাকিদের মতো হয়ে গেল? এটি একটি গভীর দার্শনিক জায়গা। আমরা যদি ভরতের এই ফিরে আসার বিষয়টা বিশ্লেষণ করি, এটা শুধু রাজনীতির নির্মমতা শেখা নয়। প্রকৃত নেতৃত্ব শুধু আইন তৈরি করার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আচ্ছা, নিজের দলের, নিজের সবচেয়ে কাছের মানুষের, এমনকি পিতার সমতুল্য কারোর দুর্নীতির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়ানোর সাহসী হল আসল নেতৃত্ব। বর্ধারাজুর চরিত্রটি আমাদের দেখায় যে ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। সে তার ৪০ বছরের বন্ধুকে হত্যা করতেও দ্বিধা করেনি, শুধু ক্ষমতার মোহে। একদম তাই। আর ভরত যখন তাকে সরিয়ে দেয়, তখন সে আসলে ন্যায়ের প্রতিষ্ঠা করে। সে প্রমাণ করে যে জবাবদিহিতা সবার জন্যই সমান, হোক সে সাধারণ নাগরিক বা নিজের দলের সবচেয়ে শীর্ষ নেতা। এটি কোনো নির্মমতা নয়, এটি হলো পরম সততা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের আসলে কি শিক্ষণীয় আছে? মানে আমরা তো প্রায়শই আমাদের নেতাদের ব্যক্তিগত জীবন, তাদের কেলেঙ্কারি বা কে কার সাথে ঘুরছে এইসব নিয়ে মেতে থাকি। এটাই তো আমাদের স্বভাব। কিন্তু তারা সমাজের জন্য কি কাঠামোগত পরিবর্তন আনছেন, সিস্টেম বদলাকে কি করছেন, তা একেবারেই ভুলে যাই। একটি সমাজ তখনই উন্নত হয় যখন জনগণ এবং নেতা উভয়ের মধ্যেই দায়িত্ববোধ থাকে, আর সেই সাথে ভুল করলে তার পরিণতির একটা সুস্থ ভয় কাজ করে। ঠিক যেমনটা ভরত বলেছিল, ভয় না থাকলে শৃঙ্খলা আসে না। একদম ঠিক কথা। আর ভরতের এই যাত্রা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে আপনি যখন একটা পচা সিস্টেম বদলাতে চাইবেন, তখন বাধা আসবেই। রাইট। কখনো সেটা মিডিয়ার মাধ্যমে রটনা ছড়িয়ে, কখনো বিরোধী দলের হুমকিতে, আবার কখনো খোদ নিজের দলের ভেতর থেকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে। কিন্তু সেই বাধাকে জয় করে অবিচল থাকাই হল প্রকৃত নেতার কাজ। আমরা দেখতে পাই যে সাধারণ মানুষ যখন আসল সত্যটা বুঝতে পারে, তখন তারাই আবার ভরতকে ক্ষমতায় ফিরিয়ে আনে। হ্যাঁ, ওই যে রায়েলসীমা গ্রামের মানুষ। একদম, যাদেরকে ভরত সরাসরি ফান্ড দিয়ে স্বাবলম্বী করেছিল এবং গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, তারাই শেষ পর্যন্ত ভরতের সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায়। আসল কাঠামোগত কাজের মূল্যায়ন সাধারণ মানুষ ঠিকই করতে পারে। এই চমকপ্রদ আলোচনার একেবারে শেষে একটা বিষয়ে সত্যিই ভেবে দেখার মতো। এই কাহিনীর একটা জায়গায় একটি দারুণ বার্তা আছে। বলা হয় একজন প্রকৃত নেতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এমন এক সমাজ গড়ে তোলা যেখানে কোনো নেতারই আর প্রয়োজন পড়বে না। বাহ, দারুণ একটা চিন্তা। শুরুতে আমরা সেই যে ২৫,০০০ টাকার জরিমানার কথা বলেছিলাম, যেটা মানুষের মনে ভয়ের মাধ্যমে শৃঙ্খলা এনেছিল, আর এর পাশাপাশি প্রতিটি গ্রামকে ৫ কোটি টাকা দিয়ে স্বশাসনের অধিকার দেওয়ার যে ব্যবস্থা ভরত করেছিল, বিষয়টা একবার কল্পনা করা যাক। ভাবুন তো একবার, যদি বাস্তবে কোনো সমাজ সম্পূর্ণভাবে স্বশাসিত এবং স্বাবলম্বী হয়ে ওঠে, গ্রামের মানুষ যদি নিজেদের রাস্তা, নিজেদের স্কুল বা হাসপাতাল নিজেরাই পরিচালনা করতে শেখে, কারো কাছে হাত পাততে না হয়, তবে কি ভবিষ্যতে আমাদের আর কোনো মুখ্যমন্ত্রী বা নেতার আদৌ কোনো প্রয়োজন পড়বে? এটা একটা চমৎকার প্রশ্ন, তাই না? নাকি নিখুঁতভাবে চলা একটা সিস্টেমে রাজনৈতিক নেতাদের ধারণাই চিরতরে বিলুপ্ত হয়ে যাবে? এই বিষয়টা সত্যি গভীরভাবে ভেবে দেখার মতো। আজকের এই বিশেষ ডিপ ডাইভ এবং বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।